গোয়েন্দাপিঠ লালবাজার, এক ডজন খুনের রুদ্ধশ্বাস নেপথ্য কথা, সুপ্রতিম সরকার। এখনকার গল্প। মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে। ভ্রু তুলিয়া একটু বিস্মিতভাবে ব্যোমকেশ বলিল, বিজ্ঞাপন পড়ো না? তবে পড়ো কি? খবরের কাগজে সবাই যা পড়ে তাই পড়ি। খবর অর্থাৎ মাঞ্চুরিয়ায় কার আঙুল কেটে গিয়ে রক্তপাত হয়েছে আর ব্রাজিলে কার একসঙ্গে 3টে ছেলে হয়েছে, এই পড়ো। ওসব পড়ে লাভ কি? সত্যিকারের খাঁটি খবর যদি পেতে চাও তাহলে বিজ্ঞাপন পড়ো। আমি খোঁচা দেওয়ার লোভ সামলাইতে পারিলাম না, বলিলাম, ও তাই নাকি? কিন্তু খবরের কাগজওয়ালারা তো তাহলে ভারী শয়তান। সমস্ত কাগজখানা বিজ্ঞাপনে ভরে না দিয়ে কতকগুলো বাজে খবর ছাপিয়ে পাতা নষ্ট করে। ব্যোমকেশের দৃষ্টি প্রখর হইয়া উঠিল। সে বলিল, তাদের দোষ নেই। তোমার মতো লোকের চিত্ত বিনোদন না করতে পারলে বেচারাদের কাগজ বিক্রি হয় না, তাই বাধ্য হয়ে ওইসব খবর সৃষ্টি করতে হয়। আসল কাজের খবর কিন্তু থাকে বিজ্ঞাপন। দেশের কোথায় কি হচ্ছে, কে কি ফিকির বার করে দিন দুপুরে ডাকাতি করছে, কে চোরাই মাল পাচারি করবার নতুন ফন্দি আঁটছে, এইসব দরকারি খবর যদি পেতে চাও তো বিজ্ঞাপন করতে হবে। রয়টারের টেলিগ্রামে ওসব পাওয়া যায় না। বড়তলা থানার ফোনটা বেজেছিল কাকভোরে। ফোন 5টা নাগাদ। এখানে গন্ডগোল হচ্ছে স্যার, প্রচুর লোক জমে গেছে, তাড়াতাড়ি আসুন। এখানে মানে? 2SC বিডন স্ট্রিট। খুন করে ফেলেছে স্যার। খুন? ডিউটি অফিসার ফোন নামিয়ে রাখেন। সবে মিনিট 15 হলো সকালে শিফটে বসেছেন, প্রথম ফোনটাতেই খুনের খবর। সাধে কি বলে, মর্নিং শোজ দ্য ডে। সকালই বুঝিয়ে দিচ্ছে বাকি দিনটা কেমন যাবে। বড়তলা থানা থেকে কতই বা দূরত্ব ঘটনাস্থলের? 1 কিলোমিটার বড় জোর। পুলিশের জিপ যখন থামল 2SC বিডন স্ট্রিটের সামনে, অত ভোরেও অন্তত 100-3 লোক। চিৎকার চেঁচামেচিতে বোঝা দেয় ঠিক কী ঘটেছে। পুলিশের আবির্ভাবে সম্ভবত কোলাহল নিমিষে আরও উচ্চকিত। জানোয়ারটাকে আমরাই ফাঁসি দেবো স্যার, আপনারা ফিরে যান। অপরাধের সুলভ সন্ধান পরে, পরিস্থিতির যা, এ তো আইন শৃঙ্খলা সমস্যা হতে যাচ্ছে। এমনিতেই জনবসতিপূর্ণ এলাকা, কৌতূহলী মানুষের ভিড় জমাট বাঁধছে দ্রুত। অফিসার ওয়্যারলেস সেট হাতে নিলেন, বার্তা পাঠালেন থানায়। থানা থেকে যা অবিলম্বে পৌঁছল লালবাজার কন্ট্রোলে। Commotion at Beacon Street over suspected murder. Reinforcement required as early as possible. Please inform superiors. থানা জানালো ওসিকে, লালবাজার জানালো ডিসি নর্থ আর ডিসি ডিডিকে। ওসি তাড়াতাড়ি ছুটলেন। হোমিসাইড শাখার অফিসাররাও পার্শ্ববর্তী থানাগুলি থেকে বাড়তি ফোর্স রওনা দিল বিডন স্ট্রিটের উদ্দেশ্যে। কন্ট্রোল রুম ঘটনাস্থলের অফিসারদের জানিয়ে দিল, DC North and DCDD on way. Situation report every 5 minutes, please. বিশ্বনাথ দত্ত হত্যা মামলা। বড়তলা থানা, কেস নম্বর 62/94, তারিখ 6/3/94, ভারতীয় দণ্ডবিধির 120B, 302, 201 ধারায় অপরাধমূলক ষড়যন্ত্র, খুন এবং প্রমাণ লোপাট। সূচনায় শরদিন্দুর পথের কাঁটার প্রারম্ভিক অংশে একটি অনুচ্ছেদ উদ্ধৃত করেছি, উপায়ান্তর ছিল না। আলোচ্য মামলায় ঘটনা প্রবাহে নির্ণায়ক ভূমিকা ছিল সংবাদপত্রে প্রকাশিত বিজ্ঞাপনের, যেখানে ব্যোমকেশের ভাষায় আসল খবর ছিল, আসল কাজের খবর ছিল। 31 জানুয়ারি 1994 সোমবার চন্দননগরের বাড়িতে বসে আনন্দবাজার পত্রিকার সারিবদ্ধ বিজ্ঞাপনের পাতায় চোখ বুলাচ্ছিলেন অভিজিৎ। চাকরির সন্ধানে আছেন, কর্মখালির বিজ্ঞাপন ফুটিয়ে পড়েন, লিখে রাখেন, কোথায় কোথায় আবেদনপত্র পাঠাবেন। দেখতে দেখতেই নজরে পড়ল জমি বাড়ির বিক্রয়ের কলামে। এটা কি? নোটিশ। কলকাতা মিউনিসিপ্যাল অন্তর্ভুক্ত 2SC বিডন স্ট্রিট, কলকাতা 6, বড়তলা থানার অধীন বাড়ি বিক্রয় হইবে। উক্ত ঠিকানার বাড়ির 2 অংশীদার ছাড়া যদি কোনো অংশীদার বা দাবিদার থাকেন, তাহা হইলে উক্ত বিজ্ঞপ্তির প্রকাশের পর 7 দিনের মধ্যে এসে নিম্নলিখিত ঠিকানায় যোগাযোগ করুন। বিকাশ পাল, অ্যাডভোকেট, স্মল কজেস কোর্ট, 2/1, কিরণশঙ্কর রায় রোড, কলকাতা 1। একবার নয় দুবার করলেন অভিজিৎ। কাগজ হাতে নিয়ে সোজা পাশের ঘরে। বাবা, এটা দেখেছো? সকাল 9:15 তখন। প্রাতরাশ সেরে অফিস যাত্রীর প্রস্তুতি নিচ্ছেন অমরনাথ। ছেলেকে বিজড়িত দেখে একটু অবাকই হলেন। অভিজিৎ আশৈশব শান্ত প্রকৃতি, অকারণ উত্তেজনার প্রকাশ তার স্বভাব বিরুদ্ধ। কাগজটা টেনে নিলেন ছেলের হাত থেকে। কি হলো?
কি বেরিয়েছেটা কি দেখি। অমরনাথ দেখলেন এবং অফিসে হাজিরার ব্যস্ততা সাময়িক অগ্রাধিকার হারালো। বসার ঘরের ল্যান্ডলাইন থেকে তৎক্ষণাৎ ফোন করলেন কলকাতার নম্বরে। সমর, আজকের আনন্দবাজার দেখেছিস? আটের পাতা, বিজ্ঞাপনের কলাম, জমিবাড়ি। বিগান স্ট্রিটের তিনতলা বাড়িটি ষাটের দশকের শেষাশেষি তৈরি করেছিলেন জগন্নাথ দত্ত। তিনি গত হলেন ৯০-এর শুরুতে। স্ত্রীও প্রয়াত হলেন বছর তিনেকের মধ্যেই। উত্তরাধিকার সূত্রে বাড়ির মালিকানা পেলেন 4 পুত্র 1 কন্যা। বড় অমরনাথ ব্যাংকের আধিকারিক, সপরিবারে বাস চন্দননগরে। স্ত্রী সংসার ধর্মে ব্রতী, পুত্র অভিজিৎ পড়াশোনার পাশাপাশি চাকরি প্রত্যাশী। মেজ সমরনাথ পৈতৃক বাড়িতে থাকেন না, তবে কলকাতারই বাসিন্দা, চাকরিজীবী। পরের ভাই বিশ্বনাথ অকৃতদার, ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়ার ধর্মতলা শাখার কর্মী। নির্বিরোধী মানুষ, নেশা বলতে দুটি, গান আর বিভিন্ন দেশের পুরনো মুদ্রা সংগ্রহ। রেকর্ড ক্যাসেট কিনতেই ব্যয় হয়ে যায় বেতনের অর্ধাংশেরও বেশি। তিনতলায় 2টি ঘর নিয়ে অন্তর্মুখী জীবনযাপন। পরের সন্তান অনুরাধা, বিবাহিতা, শ্বশুরবাড়ি কলকাতারই ফকির চক্রবর্তী লেনে। সর্বকনিষ্ঠ অলোকনাথ কলকাতা পুলিশের কনস্টেবল। স্ত্রী মমতা, 1 শিশুপুত্র এবং 2 নাবালিকা কন্যাসহ থাকেন দোতলার 2টি ঘরে, একটি আচ্ছাদিত বারান্দা সহ। অলোকনাথের ভাইরা ভাই শিবশঙ্করবাবু, ডাকনাম বাবু, কর্মহীন। ওই বারান্দাতেই তার নিশিযাপন। একতলার ঘরগুলিতে ভাড়াটেরা থাকেন। মাসান্তে ভাড়ার সমবন্টন হয় ভাই বোনদের মধ্যে। সমরনাথ অনুরাধার ভাগের কয়েকটি ঘর খালি পড়ে থাকে দোতলা তিনতলায়। আনন্দবাজারের বিজ্ঞাপন নজরে আসার পর কালক্ষেপের প্রশ্ন ছিল না। অমরনাথ যোগাযোগ করলেন সমরনাথ এবং অনুরাধার সঙ্গে। বিগান স্ট্রিটের বাড়ির মালিকানার অংশীদার তারাও, এবং তাদের অনুমতি ব্যতি রেখে বাড়ি বিক্রি আইনযুদ্ধ নয়, উকিলকে জানিয়ে দিলেন 4th চিঠিতে, ফেব্রুয়ারির 2য় সপ্তাহে। প্রশ্নটা সঙ্গত, বিশ্বনাথ এবং অলোকনাথকে কিছু জানালেন না কেন? কেন কিছু জানতে চাইলেন না? উত্তরে ভাই বোনদের সম্পর্কের সমীকরণ বিষয়ে কিঞ্চিত আলোকপাত জরুরি। বিশ্বনাথ, পুনরাবৃত্তি প্রয়োজন, নিজের জগতে থাকতে ভালোবাসতেন। নিস্তরঙ্গদের নথিপাত, সামাজিক মেলামেশায় তীব্র বীতস্পৃহা, বৈষয়িক আলোচনায় বরাবর অনাগ্রহী। অলোকনাথের মানসিক অবস্থান অবশ্য আমূল বিপরীতে। ভোগবিলাসে আকর্ষণ মজ্জাগত, অনায়াস বিচরণ রেসের মাঠে, দিনান্তে মেজাজি মদ্যপান, নিষিদ্ধ পল্লীতে পরিচিত মুখ, নিয়মিত যাতায়াতের সৌজন্যে। বিশ্বনাথ ভাইয়ের জীবনযাত্রার হস্তক্ষেপ থেকে বিরত থাকতেন, কিন্তু সমরনাথ ও অমরনাথ অনুরাধার সঙ্গে অত্যন্ত তিক্ত সম্পর্ক ছিল অলোকনাথের। ছোট ভাইয়ের উচ্ছৃঙ্খল স্বভাবের তীব্র বিরোধী ছিলেন ওরা। পারস্পরিক বাক্যালাপ বন্ধ হয়েছিল একরকম। বাবা মা গত হওয়ার পরে বিডেন স্ট্রিটের পৈতৃক বাড়িতে আর পায়েই রাখেননি অন্যত্র বসবাসকারী ভাই বোনরা। বিজ্ঞাপন দেখে ওরা ভাবলেন আপন ভোলা বিশ্বনাথকে ভুল বুঝিয়ে নিশ্চয়ই বাড়ি বিক্রির মতলব ফেঁদেছেন অলোকনাথ। উকিলকে তথ্য প্রমাণ সহ প্রতিবাদপত্র পাঠিয়ে আশ্বস্ত হলেন 3 ভাই বোন। যাক, বাড়ি বিক্রির সম্ভাব্য চক্রান্ত সমূলে বিনষ্ট করা গেল। সমরনাথের কলকাতার বাইরে কাজ ছিল অফিসে, ফেরার কথা ফেব্রুয়ারির শেষ সপ্তাহে। অমরনাথ ঠিক করলেন সমরনাথ ফিরলে মার্চের প্রথম সপ্তাহে দুজন মিলে বিডন স্ট্রিটের বাড়িতে যাবেন। একটা হেস্তনস্ত অলোকের সঙ্গে এবার না করলেই নয়। কি ভেবেছেটা কি? ধাবুকেও, যা বিশ্বনাথের ডাকনাম, বোঝানো দরকার। কাউকে কিছু না জানিয়ে রাজি হয়ে গেল অলোকের কথায়। টাকা পয়সার লোভ তো ধাবুর কোনো কালেই ছিল না। তাহলে উত্তর মিলল 6ই মার্চ ভোরে। আগের রাতেই অমরনাথ পুত্র অভিজিৎকে নিয়ে চন্দননগর থেকে পৌঁছালেন কলকাতায়। উঠলেন সমরনাথের বাড়িতে। ঠিক হলো 3 জনের রাত 2-2:30 নাগাদ যাবেন বিডন স্ট্রিটে। অলোকের মর্নিং ডিউটি থাকলে ভোর 5টায় বেরিয়ে যাবে। দেখাই হবে না সকালে গেলে, আর দেখা হলেও ডিউটির অজুহাতে আলোচনাটা হতে দেবে না। বেরিয়ে গিয়ে আর ফিরবেই না, হয়তো 2-3 দিন ধরতে হবে ঘুমানোর সময়। ঘুম চোখে দরজা খুললেন অলোক। চমকে গেলেন দাদাদের ওই গভীরতা দেখে। তোমরা? অনেকদিন আসা হয়নি, খোঁজখবর নিতে এলাম। উপরে গিয়েছিলাম, ধাবুর ঘর দেখলাম, ভিতর থেকে বন্ধ। ধাক্কা দিতে কেউ আওয়াজ দিল ভেতর থেকে, বাদ মে আইয়েগা। ধাবু কই? ওহো, তোমাদের বলা হয়নি। ধাবু তো দিন 15 হলো বারাসাতে ঘর ভাড়া নিয়ে চলে গেছে। মানে হঠাৎ বারাসাতে কেন? বললো কিছুদিনের মধ্যে ইউবিআই এর বারাসাত ব্রাঞ্চে বদলি হয়ে যাবে, ওখান থেকে যাতায়াতের অসুবিধা হবে।
তাই আগে থেকেই ওখানে একটা আস্তানা। মাঝ কথা থামিয়ে দেন অমরনাথ। তোর গল্পটা দাঁড়াচ্ছে না, কি হয়েছে বল। আর আমাদের ঘরগুলো ভিতর থেকে বন্ধ কেন? খোলাই তো থাকে সবসময়। ধাবু কোথায়? বললাম তো বারাসাত। বিশ্বাস না হয় দেখে এসো। 11-1 ঝাউতলা লেন, বারাসাত চৌরাস্তার কাছে। শুধু শুধু চোটপাট করছো করছো কেন? করছি কি আর সাধে? আমাদের ঘর বন্ধ কেন? ধাবুর ঘরেই বা কারা? এসব কি করেছিস তুই? আমরা বারাসাত থেকে ঘুরে এসে তোর সঙ্গে বোঝাপড়া করছি, ততক্ষণ তর্কাতর্কি চেঁচামেচিতে বেরিয়ে এসেছেন একতলার ভাড়াটেরা। দোতলা তিনতলার ভিতর থেকে বন্ধ ঘর থেকেও বেরিয়ে এসেছেন এক অবাঙালি পরিবারের সদস্যরা। সমনাথ পরিচয় জানতে চাইলে মাঝবয়সী ভদ্রক এগিয়ে এসে বললেন, মেরা নাম নন্দলাল সিং। অলোক অলোকবাবু আর বিশ্বনাথবাবু আপনা আপনা হিস্সা মুঝে বেচ দিয়া থোড়া দিন পেহলে। তার মানে ওই ঘরগুলোর মালিক আমরা। কিনে নিয়েছেন মানে? आप অলোক বাবু से पूछिए ना, एग्रीमेंट है मेरे पास, देख लीजिए। বাড়ি বিক্রির দলিল আনতে ঘরে ঢুকলেন নন্দলাল, আর সমরনাথ কলার চেপে ধরলেন ছোট ভাইয়ের। অলোকনাথ তখন দৃশ্যতেই কোণঠাসা, মুখে টু শব্দটি নেই, মমতাও নিশ্চুপ, নতমস্তক। অমরনাথ নিরস্ত করলেন সমরনাথকে। আগে বারাসাত যাই চল, ধাবুটার কী হলো কে জানে, ফিরে এসে বাকি বোঝাপড়া করছি। অমরনাথ, সমরনাথ, অভিজিৎ ট্যাক্সি করে রওনা দিলেন বারাসাত। ফিরলেন রাত 4:15 নাগাদ। অলোক যে ঠিকানা বলেছিলেন সেখানে অন্য পরিবার বাস করে। বিশ্বনাথের খোঁজ পাওয়া যায়নি। আশঙ্কাই সত্যি হয়েছে। ডাহা মিথ্যা বলেছেন অলোক। ধৈর্যের বাঁধ ভেঙে গেল দুই দাদার। চটথাপ্পড়ের অকৃপণ বৃষ্টিপাত হলো অলোকের ওপরে। বল কি করেছিস? পিটিয়ে মেরে ফেলবো না হলে। চেপে ধরলেন একতলার ভাড়াটেরা। মিনিট 5-এর বেশি ওই ঝড়ঝাপটা সহ্য করতে পারলেন না অলোক। স্বীকারোক্তি এলো, ধাবুদাকে মেরে পুঁতে দিয়েছি। মানে? মানে উদ্ধারে অবিলম্বে বটতলা থানার নম্বর ডায়াল করলেন অভিজিৎ। অতিরিক্ত পুলিশ বাহিনী পৌঁছানোর পর ভিড় ঠেলে ঢোকে গেল 2SC বিডন স্ট্রিটের অন্দরমহলে। হাঁটুতে বুক গুজে বসে আছেন অলোকনাথ দুতলার বারান্দায়। এক কোণে প্রস্তরবৎ দাঁড়িয়ে মমতা। একতলার ভাড়াটেদের অনেকে ছড়িয়ে ছিটিয়ে বারান্দায় এদিক সেদিক। অমরনাথ থমথমে মুখে দাঁড়িয়ে, সমরনাথ বিধ্বস্ত, চোখের জল মুছছেন। অভিজিৎ সামলাচ্ছেন শোকাতুর কাকাকে। ওসিকে দেখে অমরনাথ এগিয়ে এলেন। আসুন বড়বাবু, আমার নাম অমরনাথ দত্ত। কী হয়েছে? শুনলাম খুন। কাঁদতে কাঁদতে সমরনাথ ছুটে যান অলোকনাথের দিকে। কাঁধ ধরে ঝাঁকাতে থাকেন ছোট ভাইয়ের। স্যার, এ খুন করেছে, এ ধাবুকে খুন করে পুঁতে দিয়েছে। নিজের দাদাকে খুন করে জাল দলিল বানিয়ে বাড়ি বিক্রি করেছে। কুলাঙ্গা ডাক্তার। ফাঁসি দিন স্যার। কিছুতেই বলছে না কোথায় পুঁতে রেখেছে আমাদের ধাবুকে। অফিসাররা বুঝলেন এভাবে কাজের কাজ কিছু হবে না। একান্তে জিজ্ঞাসাবাদ দরকার। প্রধানমত্ত জনতার ভিড় ঠেলে অলোকনাথকে কোনো মতো নিয়ে যাওয়া হলো বড়তল থানায়। ঘটনাটা পুরোটা বলুন। আমি কলকাতা পুলিশের কর্মী, পুলিশের কায়দা কানুন জানেন। সত্যিটা তাড়াতাড়ি বললে ভালো। যত দেরি করবেন তত বেশি ক্ষতি। এটা নিশ্চয়ই বলে দিতে হবে না। অলোকনাথ বিস্তর মারধর খেয়েছেন দাদাদের কাছে একটু আগেই। ঠোঁট ফুলে গিয়েছে, চুল উস্কো খুস্কো হাঁকাচ্ছেন। বলতে শুরু করলেন, রহস্যক্রমে উন্মোচিত হলো। প্রায় 25 বছর আগে কতই বা বেতন ছিল একজন কনস্টেবলের। স্ত্রী এবং 3 সন্তানের সংসার সামলে বেহিসাবেই বিলাসবাসন অসম্ভব। ইন্দ্রিয়ের তাড়নাকে সংযত রাখার ক্ষমতা অবশ্য কলকাতা পুলিশের কনস্টেবল অলোকনাথের অনায়ত্ত ছিল। রেস, জুয়া, মদ, নারী সঙ্গের অভ্যাস ত্যাগ করার অক্ষমতা বাধ্য করেছিল ধার দেনায় আষ্টপৃষ্টে জড়িয়ে পড়তে। পরিত্রাণের পথ খুঁজছিলেন মরিয়া অলোকনাথ। পথের দিশা পেলেন একটাই, অনেক ভাবার পরে। বাড়ির দোতলা তিনতলাটা যদি বেছে দেওয়া যায়, অর্থাগম হবে যথেষ্ট। কিন্তু বর্দা, মেজদা আর দিদি রাজি হবে? সম্ভাবনা শূন্য। ধাবুদা বলে দেখা যেতে পারে একবার। বললেনও 93 নভেম্বরের শেষ দিকে, এবং হতাশ হয়ে বললেন বিশ্বনাথের প্রতিক্রিয়া, না না, বাড়ি বেচার প্রশ্ন কেন হঠাৎ? দিব্যি আছি তো। বিশ্বনাথ দিব্যি থাকতে পারেন, ধার ধানায় বিপর্যস্ত অলোকনাথ মোটেই স্বস্তিতে ছিলেন না। ভাতৃহত্যার ষড়যন্ত্রের বীজ বপনে দেরি করলেন না বিশেষ। আশ্রিত ভাইরা ভাই শিবশঙ্করকে শরিক করলেন পরিকল্পনা। চিত্রনাট্য রচনায় থাকলেও স্ত্রী মমতারও সক্রিয় অংশগ্রহণ। টাকার লোভে চক্রান্তে খুন যুক্ত হলেন শিবশঙ্করের ভগ্নিপতি মৃণাল দত্ত। বাড়ি নিমতায়, পেশায় ব্যাংক কর্মী। নিয়মিত যাতায়াত ছিল বিজন স্ট্রিটের বাড়িতে। জেরায় নাজেহাল অলোকনাথ মাঝে মাঝেই কেঁদে ফেলছেন। জবানবন্দিতে ছেদ টানছেন স্বগতোক্তি, আমি কি করলাম, ক্ষমা করে দিন স্যার। এসব কুম্ভীরাস্ত্র অনেক দেখেছেন গোয়েন্দারা।
বাকিটা বলতে বাধ্য করছেন নির্মোহ নৈপুণ্যে। তারপর কি হলো? ব্রোকারদের সঙ্গে যোগাযোগ করলাম, খদ্দেরও পেয়ে গেলাম কয়েকজন। মৃণাল আমার শালা। আমি আর মমতা মিলে বোঝালাম মৃণালকে ধাবুদার নাম সই করতে হবে বেচাকেনার দলিলে বিশ্বনাথ দত্ত সেজে। প্রথমে রাজি হচ্ছিল না, কিছু টাকা দিলাম, মৃণাল সামান্য চাকরি করতো, রাজি হয়ে গেল। তারপর নন্দলাল সিং নামে এক অবাঙালি খদ্দের সঙ্গে চুক্তি ফাইনাল হলো। বাড়ি দেখতে এলেন নন্দলাল। ধাবুদা যখন অফিসে, তখন দেখালাম মৃণালকে পরিচয় দিলাম বিশ্বনাথ দত্ত হিসাবে, আর মমতাকে নিজের দিদি অনুরাধা হিসাবে। দোতলা আর তিনতলার ঘরগুলো বেচার এগ্রিমেন্ট হলো 26 জানুয়ারির মাঝামাঝি। মৃণাল মমতা সই করলো বিশ্বনাথ অনুরাধা হিসাবে। অ্যাডভান্স হিসেবে 60,000 মতো পেলাম। নন্দলালদের তাড়া ছিল, তাগাদা দেখছিলেন কবে পজিশন পাবেন। দখল পাওয়া এবং রেজিস্ট্রেশনের পরে বাকি লাখ দুয়েক দেওয়ার কথা হয়েছিল। ধাবুদা থাকলে কি করে পজিশন দেব? অ্যাডভান্স নিয়ে ফেলেছি। বাবুইহাটির অশ্বিনীনগরে ফ্ল্যাট ভাড়াও হয়ে গেছে, সেখানে উঠে যাবো ঠিক করেছিলাম বাড়ি বিক্রির পর। এরপরে ধাবুদাকে মেরে ফেলা ছাড়া তো আর উপায় ছিল না স্যার। তা কী উপায় করলেন? 22 জানুয়ারি রাতে ধাবুদার 10:30 নাগাদ বাড়ি ফিরল। বললাম, বাড়িতে মিস্ত্রি লেগেছে, আমাদের বারান্দায় শুয়ে পড়। সরল মানুষ ছিল, বিশ্বাস করলো। রাত 12:30 নাগাদ আমি শিবশঙ্কর মৃণাল মিলে কম্বল চাপা দিয়ে মেরে ফেললাম। পরের দিন বিকালে পজিশন দিলাম নন্দলালকে, ওরা চলে এলেন, দখল নিলেন ঘরগুলোর। আমি বললাম আমার ঘরটা কয়েকদিন পরেই ছেড়ে দেবো, জিনিসপত্র শিফট করতে একটু সময় দরকার। নন্দলাল রাজি হয়ে গেলেন। বডি কোথায়? পুঁতে দিয়েছি স্যার। সে তো বুঝলাম, কিন্তু কোথায়? অলোক নিরুত্তর। কলার ধরে ঝাঁকুনো দিতে কথা বেরোলো অস্ফুটে, নিমতলা ঘাটের কাছে স্যার। জায়গা দেখাতে পারবেন? হ্যাঁ স্যার। কাল বিলম্ব না করে গাড়ি ছুটল নিমতলা ঘাটে। ওলো একবার এই জায়গা দেখাচ্ছেন, একবার ও জায়গা, যেন বিভ্রান্ত, অকস্মাৎ স্মৃতিভ্রষ্ট। অপরাধীর এহেন অকাল স্মৃতিভ্রংশের সঙ্গে পরিচিত গোয়েন্দারা বুঝলেন সহজে কবুতর বকনবেন না অলোকনাথ। একে লালবাজারে নিয়ে যাওয়া দরকার, থানায় হবে না। তবে তার আগে অলোকনাথের এবং বিশ্বনাথের ঘরটা সার্চ করা প্রয়োজন। সকালের তাড়াহুড়োয় আর অক্টোবরে করা যায়নি। স্থির হলো ঘরগুলো তল্লাশি করে সিজার লিস্ট তৈরি করে তারপরে সোজা লালবাজার। অনেক সময় আছে, কতক্ষণ চেপে থাকবে সত্যিটা। ফের বিডন স্ট্রিট। ডিটেকটিভ ডিপার্টমেন্টের অফিসাররা ততক্ষণ দখল নিয়ে ফেলেছেন বাড়ির। বারান্দার এবং বাড়ির বাকি অংশের স্কেচ ম্যাপ তৈরির কাজ চলছে পুরোদমে। শিবশঙ্কর এবং মমতাকে আটক করা হয়েছে, জিজ্ঞাসাবাদ চলছে। দুজনের মুখে কুলুপ। মৃণালের নিমতার বাসস্থানের খোঁজে টিম বেরিয়ে গিয়েছে। কাদের কাদের জেরা করা আশু প্রয়োজন, তৈরি হচ্ছে তালিকা। তদারকিতে ডিসিডিডি সহায়তায় ডিসি নর্থ। হোমিসাইড বিভাগের টিমে ছিলেন অতনু বন্দ্যোপাধ্যায়, তখন 28 বছরের তরুণ সাব ইন্সপেক্টর, অধুনা ডিটেকটিভ ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট কমিশনার। অতনু ছিলেন অনুসন্ধিৎসু স্বভাবের, সজাগ মস্তিষ্ক এবং ক্ষুরধার বুদ্ধির সুবাদে প্রিয়পাত্র ঊর্ধ্বতন অফিসারদের। তন্ন করে প্রতিটি ঘর খুঁজে যখন প্রস্তুতি চলছে সিজার লিস্টে, ফরেন্সিক বিশেষজ্ঞরা খুঁজছেন বারান্দায় হাত বা পায়ের ছাপার নমুনা। অতনু ঘুরে দেখছিলেন এই ঘর ঘর। হঠাৎই চোখ আটকে গেল নন্দলালের ঘরের দেওয়ালে। ঠাকুরের বেদি যেমন আছে ওবারের অধিকাংশ ঘরই, কিন্তু এটার রং একটু অন্যরকম লাগছে না? একটু কাঁচা মনে হচ্ছে না চোখের দেখায়? বাকি দেওয়ালের রঙের সঙ্গে একটু তফাৎ যেন। ঘরের সমস্ত অংশ সাদা, এই বেদিটা একটু ক্রিম রঙের, সামান্য লালছেও না। বিদ্যুৎ ঝলক খেলে যায় অতনুর মাথায়। স্যার, একবার এদিকে আসবেন? তড়িঘড়ি এলেন ডিসিডিডি সহ বাকিরা। আরে সত্যি তো, রং সামান্য আলাদা আর কাঁচাও। অলোকনাথকে নিয়ে আসা হলো বেদির সামনে। মিনিট দুয়েকের ধমক ধমক এবং মৃদু চর্চাপড়ের পরে ভেঙে পড়লেন দত্তবাড়ির কনিষ্ঠ পুত্র। ওখানেই ধাবুদাকে পুঁতে দিয়েছিলাম স্যার। নিজেদেরই বাড়ির দেওয়ালে দাদাকে খুন করে পুঁতে দিয়ে বাড়ি বিক্রি, পথের কাঁটাকে সরিয়ে দেওয়া। বাকরুদ্ধ অভিজ্ঞ অফিসাররা। সংবিত ফিরতে সময় লাগলো কিছু। মিস্ত্রি ডাকা হলো। বেদিতে কোদালের প্রথম কোপ পড়ার কিছু পরেই দুর্গন্ধ দখল নিল ঘরে। উদ্ধার হলো দেহ, মৃত্যুর 1.5 মাস পরে। ঘাড়ে গলায় বুকে সামান্য মাংস লেগে রয়েছে, শরীরের অবশিষ্ট প্রায় কঙ্কালে পর্যবসিত। জেলায় প্রকাশ্য হলো কখন কীভাবে মৃত্যু এসেছিল 43 বছরের বিশ্বনাথে, সহোদরের চক্রান্তে।
22 জানুয়ারি 1994 রাত 10:30 নাগাদ বাড়ি ফিরলেন বিশ্বনাথ। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে ব্যাংকের একটি বিচিত্রানুষ্ঠান দেখে সিঁড়ি দিয়ে উঠতে যাবেন মুখোমুখি অলোকনাথের সঙ্গে। ধাবুদা, আজ তুই আমাদের ঘরের লাগোয়া বারান্দাটা শুয়ে পড়বি কেন রে? না, ঘরগুলোর যা অবস্থা, মিস্ত্রি লাগিয়েছি একটু চুনকানোর জন্য। তাড়াহুড়োয় বলা হয়নি আগে। আজ 3তলাটা ধরেছে, কাল পরশু দোতলাটা করবে। বিশ্বনাথ দেখতেও পেলেন কয়েকটি সিমেন্টের বস্তা দোতলা থেকে 3তলায় ওঠা সিঁড়ির মুখে। ভাইকে বিশ্বাস করলেন। খাওয়া দাওয়া সেরে নিশ্চিন্তে শুয়ে পড়লেন দোতলায় ভাইয়ের ঘরের লাগোয়া বারান্দায়। মৃণাল পূর্ব পরিকল্পনা মাফিক 9:30টার মধ্যে এসে পৌঁছালেন। অপেক্ষা করলেন অলোকনাথের ঘরে, যেখানে তখন উপস্থিত শিবশঙ্কর। 11টার মধ্যে ঘুমিয়ে পড়ল অলোকনাথের পুত্রকন্যারা। ঘড়ির কাঁটা যখন পেরোলো 12:30, অলোক বেরোলেন ঘর থেকে। ফিরলেন মিনিট 5-এর মধ্যেই। দাদা ঘুমিয়ে পড়েছে, মমতা কম্বলটা দাও। কম্বল নিয়ে শিবশঙ্কর, মৃণাল আর অলোক এলেন বারান্দায়, যেখানে বিশ্বনাথ গভীর নিদ্রাচ্ছন্ন। শিবশঙ্কর 2 পা চেপে ধরলেন বিশ্বনাথের, মৃণাল হাত দুটো, অলোক কম্বল চাপে দিলেন দাদার মুখে। সর্বশক্তি প্রয়োগে চেপে ধরতে থাকলেন প্রায় মিনিট 7। হাত পায়ের নিষ্ফল ছটফটানি ক্রমে থেমে এলো বিশ্বনাথের। কম্বল মুখ থেকে তুলে নাকের কাছে হাত নিয়ে পরীক্ষা করলেন অলোকনাথ। চোখের পথে টেনে দেখলেন, না, নিঃশ্বাস পড়ছে না আর। কাজ হয়ে গেছে। কাজ আরও বাকি ছিল, সম্পূর্ণ করলেন চক্রী চতুষ্টয়। অলোক, মমতা, মৃণাল, শিবশঙ্কর। মিস্ত্রিদের দিয়ে কিছুদিন আগেই অলোক দোতলার একটি ঘরে নতুন করে ভিত করিয়ে রেখেছিলেন ঠাকুরের বেদির। যেমন বেদি দেয়ালের সঙ্গে ছিল বিডাল স্ট্রিটের বাড়ির অধিকাংশ ঘরে। মজুদ ছিল পর্যাপ্ত সিমেন্ট বালিও। বিশ্বনাথের নিষ্পন্দ দেহকে বেদির মধ্যে পা মুড়িয়ে ঢোকানো এবং অতঃপর গাঁথনি প্রমাণ লোপাটে ভোর হয়ে গেল প্রায়। মৃণাল ফিরে গেলেন নিমতার বাড়িতে। শিবশঙ্কর রোজকার মতো শুয়ে পড়লেন বারান্দায়, যেখানে ঘণ্টাখানেক আগে ঘুমাচ্ছিলেন বিশ্বনাথ। এবং পাশের ঘরের দেওয়ালে দাদার মৃতদেহ গেঁথে দেওয়ার পরে অলোকনাথ, মমতা ঘরে ফিরে নিদ্রা গেলেন নির্বিকার। অলোক, মমতা, শিবশঙ্কর গ্রেপ্তার হয়েছিলেন মৃতদেহ আবিষ্কারের দিন। মৃণাল ধরা পড়লেন পরের দিন নিমতার বাড়ি থেকে। তদন্তের দায়িত্ব ন্যস্ত হলেও অপূর্ব অতনু বন্দ্যোপাধ্যায়ের উপরেই। পুলিশকর্মী নিজের দাদাকে হত্যা করে পুঁতে রেখেছিলেন বাড়ির দেওয়ালে। অশ্রুতপূর্ব এই ঘটনায় শহর জুড়ে তুমুল চাঞ্চল্যের সৃষ্টি হয় স্বাভাবিকই ছিল। যেমন স্বাভাবিক ছিল দ্রুত চার্জশিট পেশ করে শাস্তি বিধানের চাপ। অলোকনাথ যে প্রকৃতির মানুষ, পুলিশকে দেওয়া বয়ান সম্পূর্ণ অস্বীকার করবেন আদালতে অনায়াসে অনুমেয়। পারিপার্শ্বিক প্রমাণের ভিত্তিতে দোষী সাব্যস্ত করতে হবে অভিযুক্তদের, স্পষ্ট ছিল গোড়া থেকেই। তদন্ত হলো ম্যারাথন। অভিযুক্তদের গ্রেপ্তারির অর্থ 42 কিলোমিটারের মধ্যে অতিক্রান্ত মাত্র 10। বাকি 32-এর প্রমাণ সংগ্রহ, চার্জশিটে পেশ এবং আদালতে বিচারান্তে শাস্তিপ্রাপ্তি। দৌড় শুরু করলেন অতনু। প্রমাণ একত্রিত করার জরুরি কাজটি সম্পন্ন করলেন নিখাদ নিষ্ঠায়, প্রত্যয় পরিশ্রমে। বাঘৈহাটির অশ্বিনীনগরে অলোকনাথের ভাড়া করা ফ্ল্যাট থেকে উদ্ধার হলো বিশ্বনাথের 3টি ট্রাঙ্ক, যাতে ছিল পোশাক আশাক, প্রচুর পুরনো মুদ্রা আর গানের রেকর্ড ক্যাসেট। অর্থলোভ কতটা অতলগামী করে ফেলে মানুষকে, তার প্রমাণ মিলল 24-এর নিমতলা হাট স্ট্রিট নিবাসী গোবিন্দ সর্দারের বাড়িতে, যাকে বিশ্বনাথের পাম্প সেট এবং কিছু আসবাবপত্র বেচে দিয়েছিলেন অলোকনাথ এবং কবুল করেছিলেন জেলায়। বাড়ি বিক্রির দলিলে সই করেছিলেন অলোক, মৃণাল, মমতা ত্রয়ীর। হস্তাক্ষরের নমুনা বা স্পেসিমেন হ্যান্ডরাইটিং সংগ্রহ করে পাঠানো হলো ফরেন্সিক পরীক্ষায়। প্রত্যাশিতভাবে মিলে গেল হুবহু। পুলিশ ট্রেনিং স্কুলের অস্ত্রাগারে বা আলমারিতে কর্মরত ছিলেন অলোকনাথ। হাজিরা খাতা খুলে দেখা গেল 23 জানুয়ারি ডিউটিতে এসে কিছু পরেই মেয়ের অসুস্থতার অজুহাতে বেরিয়ে যান। ফের কাজে যোগ দেন সপ্তাহখানেক পরে। খুনটা হয়েছিল 22-এর রাতে। পরের 7 দিনে অলোক ব্যস্ত থেকেছিলেন নন্দলালদের মালিকানা দেওয়ার এবং অন্যান্য সম্ভাব্য প্রমাণ লোপাটে। পারিপার্শ্বিক প্রমাণ হিসেবে গুরুত্বপূর্ণ ছিল কর্মক্ষেত্রে ওই ঘটনার উত্তর অনুপস্থিতি। সিমেন্ট বালি অলোকনাথ কিনেছিলেন সৌমিত্র নায়ক নামের একজন ইমারতি সামগ্রী বিক্রেতার থেকে জানুয়ারির মাঝামাঝি। দোকান এবং দোকানের মালিক 2 চিহ্নিত হলো। আদালতে রায় ঢাকিন বয়ান দিলেন সৌমিত্র।
আর আদালতে রাগঢাকহীন বয়ান দিলেন সৌমিত্র, চিহ্নিত করলেন ক্রেতা অলোকনাথকে। গ্রেপ্তারির পর থেকেই মৃণাল দত্ত তদন্তকারীদের বলে আসছিলেন যে পাপ করেছি, তার ক্ষমা নেই, অভিনয় নয়। বাস্তবিকই অনুতাপ দত্ত ছিলেন মৃণাল, মনে হয়েছিল অতন্য। মৃণাল সম্মত হয়েছিলেন আদালতের বিচারপতির কাছে জবানবন্দি বা জুডিশিয়াল কনফেশন দিতে। ঘটনার বিবরণ দিয়েছিলেন পুঙ্খানুপুঙ্খ, যা চূড়ান্ত সহায়ক হয়েছিল শাস্তি বিধানে। বয়ান নেওয়া হলো আইনজীবী বিকাশ পালের, যিনি আনন্দবাজারের বিজ্ঞাপন দিয়েছিলেন। বিকাশকে নিয়োগ করেছিলেন নন্দলাল সম্পত্তি বেচাকেনায় কোনো আইনি জটিলতা রয়েছে কিনা খতিয়ে দেখতে। বিক্রয় প্রক্রিয়া চলাকালীন অলোক আগাগোড়া বলে এসেছিলেন তারা দুই ভাই এক বোন। বাড়ির দলিলপত্র পুরসভার সার্চ করে অনুদত্ত পেয়েছিলেন বিকাশ। নথি বলেছিল 4 ভাই 1 বোন। প্রশ্ন করায় অস্বীকার করেছিলেন অলোক, এড়িয়ে গিয়েছিলেন উত্তর। অবধারিত সন্দেহের উদ্রেক হয়, কাগজে বিজ্ঞাপন দেওয়ার সিদ্ধান্ত নেন বিকাশ। যে বিজ্ঞাপন দেখা দিয়েছিল রহস্যভেদের প্রধান অনুঘটক রূপে। বিকাশও আদালতে চিহ্নিত করেছিলেন অলোক, মমতা, মৃণালকে। মূল কাজটি অবশ্য তখনও অসমাপ্ত। প্রায় কঙ্কালে পরিণত দেহ যে বিশ্বনাথেরই, তার সন্দেহাতীত প্রমাণ। ময়নাতদন্ত করেছিলেন অধ্যাপক ডাক্তার অপূর্ব কুমার নন্দী, কলকাতা মেডিকেল কলেজের ফরেন্সিক অ্যান্ড স্টেট মেডিসিন বিভাগের তৎকালীন প্রধান। দীর্ঘ কর্মজীবনে কয়েক হাজার মৃতদেহের ময়নাতদন্ত করার অভিজ্ঞতা সম্পন্ন ডাক্তার নন্দী রিপোর্টে লিখলেন, ডেথ ইন মাই ওপিনিয়ন ওয়াজ কজড বাই compression of neck, for example, throttling, antemortem and homicidal in nature. জানালেন মৃতের বয়স আনুমানিক 43। বিশেষ তাৎপর্যের অমরনাথ সমরনাথ অনুরাধা জানিয়েছিলেন গজদাঁত ছিল বিশ্বনাথের। সেই গজদাঁতেরও উল্লেখ ছিল রিপোর্টে, যা চিহ্নিতকরণের পক্ষে অন্যতম পারিপার্শ্বিক প্রমাণ হিসেবে গ্রাহ্য হয়েছিল বিচার পর্বে। দেহ শনাক্তকরণে তর্কাতীত প্রমাণ অবশ্য মিলেছিল ফটোগ্রাফিক সুপার ইম্পোজিশন পদ্ধতিতে। তদন্তকারী অফিসারের আর্জিতে যা সফল প্রয়োগ করেছিলেন কলকাতার সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির তৎকালীন ডেপুটি ডিরেক্টর ডাক্তার ভি.কে কাশ্যপ। 1960 সালে পঞ্চম শুক্লা হত্যা মামলায় কলকাতা তথা ভারতে প্রথম ব্যবহৃত হয়েছিল সুপার ইম্পোজিশন পদ্ধতি। বিশ্বনাথ দত্তের খুনের মামলায় যার প্রয়োগ কলকাতা পুলিশের ইতিহাসে হয়েছিল দ্বিতীয়বার, 34 বছর পরে। রিপোর্টে লেখা হয়েছিল, দ্য সুপার ইম্পোজিশন টেস্ট সাজেস্টস দ্যাট দ্য স্কাল অ্যান্ড দ্য ম্যান্ডিবল belonged to a person whose photographs were forwarded to me for test. ঘটনার কি, কেন, কখন, কিভাবে এত নিখুঁত উঠে এসেছিল অতনুবাবুর চার্জশিটে অভিযুক্তদের আইনজীবী হাতে পানি মানে। অলোকনাথ, মমতা, শিবশঙ্কর, মৃণালকে ফাঁসির সাজা শোনান সেশন কোর্ট 2000 সালে, যা বহাল রাখেন কলকাতা হাইকোর্ট। সুপ্রিম কোর্ট অলোকের সাজা লঘু করে দণ্ডিত করেন যাবজ্জীবন কারাবাসে। বাকিদের, যাদের দীর্ঘ কারাবাসে ততদিনে সম্পূর্ণ মুক্তি দেওয়া হয়। অলোকনাথ সম্প্রতি বহরমপুর জেলে পরলোকগত হয়েছেন, আপাতত সর্বোচ্চ আদালতে বিচারাধীন। হয়তো বিবরণের সূচনা পথের কাঁটায় উদ্ধৃতি দিয়ে, সমাপ্তিতেও নিয়ে শরদিন্দু স্বর্ণ। ব্যোমকেশের সেই বহুপঠিত কাহিনী মনে করুন, যাতে বৃদ্ধ করালিবাবুকে খুন করা হয়েছিল মেয়েডালা আর ফার্স্ট সার্ভিকাল ভার্টিব্রার সন্ধিস্থলে ছুঁচ ফুটিয়ে। কল্পনার করালিবাবুর হত্যার সঙ্গে বাস্তবের বিশ্বনাথের খুনের বাহ্যত মিল নেই কোনো। তলিয়ে ভাবলে মনে হয় সত্যিই নেই। মোটিভের মোহনায় তো মিলেমিশে গেছেই দুই হত্যাকাণ্ডের কল্পনা আর বাস্তব, অর্থ মনর্থম, অর্থাৎ অর্থই অনর্থের কারণ।